চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি শিল্প খাত। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শিল্প বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। চামড়া শিল্পের কঠিন ও তরল বর্জ্য পরিশোধনের অপর্যাপ্ত ব্যবস্থাপনা ভয়াবহ পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্যানারি বর্জ্যের কারণে নদী, মাটি এবং বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে, যা স্থানীয় মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। এই শিল্পকে পরিবেশ বান্ধব করা এবং এর সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য। এ বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। আরও আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, লিড ইএসজি প্রজেক্ট, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আরও আছেন ফিরোজ আলম, কোঅর্ডিনেটর, লেদার ডেভেলপমেন্ট ফোরাম, এবং এস এম কামরুল হাসান, হেড অফ প্রোগ্রাম, সলিডার সুইস। এস এম কামরুল হাসান, আপনি তো বহুদিন এই সেক্টরে কাজ করছেন নানা বিষয় নিয়ে, এবং সলিডার সুইস এই ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছে। চামড়া শিল্পের পরিবেশগত মান রক্ষায় প্রয়োজনীয়তা কি? এই শিল্পের জন্য কেন এটি এত জরুরি? ধন্যবাদ। পরিবেশগত প্রভাব আসলে সমস্ত বিজনেস থেকেই হয়, কিন্তু চামড়া শিল্পের নেশাগত কারণে এই শিল্পটার আসলে পরিবেশের উপরে নেতিবাচক প্রভাবটা একটু বেশি। কারণ হচ্ছে যে চামড়া প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চামড়া পণ্য তৈরি করার জন্য এই শিল্পকে অনেক ধরনের কেমিক্যালস, সিনথেটিক রং, রঞ্জক, তারপরে ক্রমের মতন হেভি মেটালস, এগুলি ইউজ করতে হয়। এবং এইসব মেটালস এবং কেমিক্যালস থেকে যেগুলো হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাসের উদ্গীরণ হয়। তো যেগুলি কিনা আপনার একই সাথে বাতাসকে পলিউট করে, পানিকে দূষিত করে, আপনার মাটিকেও দূষিত করে দেয়। এবং এই শিল্পের আশেপাশে যেমন সাভার এবং হাজারীবাগের যেই কমিউনিটি বাস করে, সেখানে যে আপনার মানুষ, গৃহপালিত পশু পাখি, সবজি, নদীতে বা জলাশয়ের মাছ বা অন্যান্য জীবপ্রণালী আছে আর কি, এই পুরাটাকে প্রায় নষ্ট করে দিয়েছে ওই কনসার্নিং জায়গাগুলিতে। কঠিন যে কেমিক্যালগুলো এবং বর্জ্যগুলো সেই কারণে? জি, এইগুলি সেই কারণে। কারণ যে চামড়া শিল্প থেকে প্রধানত দুই ধরনের বর্জ্য যায়। একটা তরল বর্জ্য, ইফ্লুয়েন্ট বলে, আর একটা আপনার সলিড ওয়েস্ট, যেটা আর কি। ইফ্লুয়েন্টটা সরাসরি নদীতে চলে যায়। এখন সাভার থেকে এটা ধলেশ্বরী নদীতে যাচ্ছে, এবং সেই নদীর সাথে কানেক্টেড আরও 5টা নদী, টোটাল 6টা নদীকে এটা কন্টামিনেট করে ফেলছে। আবার একই সাথে যে সলিড ওয়েস্টটা, এটাকে ডাম্পিং করছে ওপেন জায়গাতে। তো এইখানে যে সলিড ওয়েস্টের সাথে যে কেমিক্যালগুলি থাকে, এগুলি বাতাসকে দূষিত করে, আবার একই সাথে এগুলি মাটিতে যখন মিশে যায়, তো তখন ওই এলাকা ব্যারেন হয়ে যায়। আমি যখন ওই এরিয়াগুলিতে গেছি, মানুষজনের সঙ্গে কথা বলেছি, কমিউনিটি মানুষ বলতেছে যে আমরা দরজা জানালা খুলে ঘুমাতে পারি না রাতে, গন্ধ এবং বাতাসটা ভারী বাতাস। তো সারা পৃথিবী আসলে এখন বিশ্বাস করে রেসপন্সিবল বিজনেস এবং কনজাম্পশনে। রেসপন্সিবল বিজনেস মিনস আপনি প্রফিট করবেন, কিন্তু অবশ্যই পরিবেশের ক্ষতি করবেন না, কমিউনিটি মানুষের ক্ষতি করবেন না, এবং আপনার ওই বিজনেসের সাথে যে জনগোষ্ঠী জড়িত, ওয়ার্কার থেকে শুরু করে একদম যারা টপ লেভেল ম্যানেজমেন্ট এবং আছেন, এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, আপনি তাদের সমস্ত অধিকার সংরক্ষণ করবেন এবং তাদের সুযোগ সুবিধাগুলি দেখবেন। সেগুলি দেখে এবং পরিবেশের কোনো নেতিবাচক প্রভাব না ফেলে আপনি বিজনেস করবেন, প্রফিট করবেন, যেটাকে আমরা বলতে পারি পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি। কারণ আমরা বিজনেস করতে করতে পৃথিবীটাকে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছি। তো আমাদেরকে এখন এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। এবং আপনি আরেকটা কোশ্চেন করেছেন যে আমাদের এই শিল্পের জন্য এই পরিবেশগত মান বজায় রাখা কেন এত জরুরি? জরুরি কারণ যে বিগত নভেম্বর 2023 বিজনেস স্ট্যান্ডার্ড একটা খবর প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল যে গার্মেন্টসের পরে লেদার ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আর্নার্স বাংলাদেশে। যদিও গার্মেন্টসের সাথে লেদারের পার্থক্যটা অনেক বেশি, কিন্তু তারপরেও রেভিনিউর পার্থক্যটা অনেক বেশি, কিন্তু তারপরেও যে এটা সেকেন্ড লার্জেস্ট ছিল। এবং বিগত 10 বছর থেকে শুরু করে এই
এক্সপোর্ট মার্কেটটা 1.5 বিলিয়ন থেকে এর ভেতরে হচ্ছে ওঠানামা করছে। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বিশ্ব বাজারে যে চাহিদা বিচার করে দেখেছে যে আমাদের বাংলাদেশে এই লেদার সেক্টরের প্রায় আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া এই সমস্ত দেশগুলিকে এবং মহাদেশগুলিকে হচ্ছে আপনার কনসিডার করলে আমাদের 2030 সালের বাবদ $12 বিলিয়ন বিজনেস আছে। তো এই $12 বিলিয়ন যদি আমরা টাচ করতে চাই 2030-এর ভেতরে, আমাদেরকে প্রত্যেক বছর 40% করে বিজনেস গ্রোথ হইতে হবে লেদার সেক্টরের টোটাল। এত বড় একটা বিশ্ব বাজার থাকতেও আমরা কেন হচ্ছে সেই এক্সপোর্ট বা সেই আর্নিংটা করতে পারছি না? যে কোনো বিজনেসকে এক্সপোর্ট মার্কেট ওরিয়েন্টেড হতে গেলে কমপ্লায়েন্ট হতে হয়। তো আমাদেরকে কমপ্লায়েন্স হতে গেলে আমাদেরকে পরিবেশ বান্ধব হতে হবে, পরিবেশের নীতিগত প্রভাবগুলিকে বন্ধ করতে হবে, কমিয়ে আনতে হবে, তবেই আমরা হচ্ছে বিশ্ববাজারে সার্টিফাইড হব এবং ওই যে বিশাল পরিমাণের ব্যবসা আমাদের দেশের জন্য ওয়েট করছে আমরা ওটাকে ধরতে পারবো। তো আমরা মনে করি যে আসলেই তাহলে যদি আমরা ওই ব্যবসাটাকে ধরতে চাই আমাদেরকে একই সাথে সোশ্যাল এবং পরিবেশগতভাবে কমপ্লায়েন্ট হতে হবে বিশ্ব দরবারে। আবার শুনবো আপনার কথা। থ্যাংক ইউ। জনাব ফিরোজ আলম, বাংলাদেশের বৈদেশিক অর্থ উপার্জনের অত্যন্ত সম্ভাবনাময় খাত চামড়া শিল্পে বর্তমান সংকটগুলো কি এবং এই সংকট উত্তরণে কি করণীয় আছে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। বাংলাদেশের চামড়া শিল্প সম্ভাবনাময়, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। এর যে র ম্যাটেরিয়ালস আমাদের নিজেদের, এখন পর্যন্ত আমাদের লেবার ওয়েজেস রিলেটিভলি লো, যার জন্য হয়তো বা অনেকের আকর্ষণ আমাদের দিকে থাকতে পারে। তো বাংলাদেশের অনেকগুলো সম্ভাবনার জায়গাগুলো আছে এই সেক্টরের। এখন আপনার যে প্রশ্ন যে এখন সংকটগুলো কী কী, আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যানিং দরকার। প্ল্যানিংটা যদি আমি বলি যে এখানে দুটো পার্ট, আমি ট্যানারি সেক্টরকে এক জায়গায় রাখছি এবং ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসকে আরেক জায়গায় রাখছি, বিকজ এই দুটোর পার্সপেক্টিভই আলাদা। ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের কমপ্লায়েন্স মাচ বেটার দেন ট্যানারি সেক্টর। এখন ট্যানারিতে আমাদের একটা স্টেট তৈরি হয়েছে, যদি ওই স্টেটের সবগুলো ক্যারেক্টারাইজেশনস বা ক্যারেক্টারিস্টিক্স ফলো করা হয়েছে কি না সেগুলো আলাদা প্রশ্ন, বাট আমরা এটা তো একটা বেটারমেন্টের জন্য একটা স্টেট তৈরি করেছি। কম্প্রিহেন্সিভ প্ল্যানিং আমি কেন বলছি, যখন আমি লেবার ইস্যুস নিয়ে বলি তখন মিনিস্ট্রি অফ লেবার এটার সঙ্গে জড়িত, এনভায়রনমেন্ট নিয়ে যখন বলি তখন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, স্পেশালি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটার সঙ্গে সম্পৃক্ত। এরপরেই স্টেট ম্যানেজমেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, তারপরে তারা বিসিককে দায়িত্ব দিয়েছে তাদের কাছে। সো অনেকগুলো বিষয় আছে যেগুলো ফ্র্যাগমেন্টেডলি প্ল্যান করা যাবে না, সবগুলো মন্ত্রণালয় বলি অথবা ডিপার্টমেন্ট বলি সবাইকে একসঙ্গে মিলে এই প্ল্যানটা করতে হবে। এরপর যদি আমি ইমপ্লিমেন্টেশন লেভেলে আসি, আমাদের স্টিল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের দরকার। আমি এখন ট্যানারি সেক্টর নিয়ে শুধু বলছি, আমি ফুটওয়্যার আবারও আমি আলাদা রেখেই বলছি। এবং স্কিলড ওয়ার্কারেরও আমি মনে করি যে এখানে আরও ইমপ্রুভ করবার সুযোগ আছে স্কিলড ওয়ার্কারের। আপনি স্কিল লেবার তৈরি করবার জন্য আপনার নিশ্চয়ই ইনস্টিটিউশন লাগবে। দেখুন এই লেদার সেক্টরে একটা সেন্টার অফ এক্সিলেন্স যদি আমি বলে থাকি, এই ধরনের কোনো ইনস্টিটিউশন নেই। হিউম্যান রিসোর্স তৈরি করবার জন্য ইনস্টিটিউশন ছাড়া কোনো বুদ্ধি নেই। আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আগে যেটাকে আমরা লেদার কলেজ বলতাম, তাদেরও কিন্তু ম্যান্ডেট আছে। তারা যেহেতু এখানে টার্সিয়ারি লেভেল এডুকেশনাল ইনস্টিটিউশনস, তারা কিন্তু এখান থেকে গ্র্যাজুয়েটগুলো তৈরি করছে। দুর্ভাগ্য হচ্ছে এই গ্র্যাজুয়েটসরা আমরা হয়তোবা ট্রেসিবিলিটি যদি একটা স্টাডি করে দেখি যে আদৌ কি তারা ট্যানারিতে কাজ করে, হয়তোবা খুব কম পাবো যারা ট্যানারিতে আছে, অন্য কোনো সেক্টরে তারা কাজ করছে। তার মানে হিউম্যান রিসোর্স আমাদের জন্য কনস্ট্যান্ট বা সমস্যা। কিন্তু এটাকে যদি আমরা উত্তরণ করতে চাই অবশ্যই আমাদেরকে এই ইনস্টিটিউশনগুলোকে মোর ফাংশনাল করতে হবে। এই যে এরা যে আপনার যেখান থেকে পাশ করে আসছে এবং তারপরে তাদের সেই একই লাইনে যখন তারা প্রফেশনে ইনভলভ না হচ্ছে, এটার মূল কারণ কি জবের স্বল্পতা? মানে এখানে কি চাকরির স্বল্পতা আছে? চাকরির স্বল্পতা হ্যাঁ কিছুটা থাকতে পারে, তারপরেও আমি যদি ইকুয়াল প্যাকেজের কোনো জব পাই আমি অন্য সেক্টরে যাব, বিকজ এই সেক্টরকে এখনও আমরা একটা লেবেলিং করে রেখেছি যেটা ন্যাস্টি, ডার্টি। এই সেক্টরের কথা শুনলেই মানুষ এখনও মনে করে যে দুর্গন্ধময় একটা সেক্টর, ট্যানারি সেক্টর। সো আমি যদি বেটার না হলেও একই রকম যদি অপরচুনিটি পাই অন্য সেক্টরে আমি কাজ করবো, এই ধরনের একটা মাইন্ডসেট থাকতে পারে। এটা আমি আমার অ্যানালাইসিস বলছি।
আপনার ওপিনিয়ন? আমার ওপিনিয়ন, কিন্তু এখানে কোনো ট্রেসিবিলিটি নাই যে আদৌ কতগুলো গ্র্যাজুয়েট কোথায় কাজ করছে, এটা এই ধারণাটা খুব বেশি আছে বলে আমার মনে হয় না। এরপর যদি আমরা আসি এনভায়রনমেন্টাল যে পার্ট, যে আমাদের সিটিপি একটা ডিসকাশন আমাদের খুব আছে, সিটিপি ফাংশনাল হচ্ছে না। এখন ফাংশনাল করতে হলেও আমাদের পলিটিক্যাল উইলটা খুব জরুরি এখানে যেমন অন্যান্য স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্ট যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম এখানে পলিসি মেকিং ইস্যু আছে। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে এটাকে একটা অথরিটি তৈরি করা হচ্ছে, এখন এটার বর্তমান অবস্থাটা কি আমি জানি না। তো সিটিপির জন্য আমার কাছে যেটা মনে হয় যে এখন যা আছে তার একটা থরো অ্যাসেসমেন্ট হওয়া দরকার, যে কোন জায়গায় কী ধরনের গ্যাপ আছে, এই গ্যাপগুলো কীভাবে ফুলফিল করা যায়, এটার জন্য আমার স্কিল টেকনোলজিক্যাল সাপোর্ট আছে কি না। এবং সুখকর বিষয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তারা কমিশন করেছে একটা অ্যাসেসমেন্টকে অলরেডি, ইতালিয়ান একটা কোম্পানি তারা এই কাজটা পেয়েছে, ফেব্রুয়ারি থেকে তারা তাদের অ্যাসেসমেন্ট শুরু করবে। সো বেসড অন দেন ফাইন্ডিংস আমরা মনে করি যে এখানে সরকারি দপ্তর এবং বেসরকারিভাবে যারা আছে সবাই একটু দেখা উচিত যে ফাইন্ডিংসগুলো কেমন আসছে এবং এই ফাইন্ডিংসগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যায়। সো আমার মনে হয় যে সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, শুধুমাত্র একটু মাইন্ডসেটটা পজিটিভ করলে আমরা এর যেসব সমস্যাগুলো অলরেডি আইডেন্টিফাইড, সমন্বিতভাবে আমরা খালি কাজ করলে, একজনকে একটু দায়িত্ব নিতে হবে কোঅর্ডিনেশনের ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, এবং আমি মনে করি যে প্রাইভেট সেক্টরে যারা আছে, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, সেখানে একটা ওয়েল কোঅর্ডিনেটেড মেকানিজম অলরেডি আছে। সো এটাকে যদি আমরা কাইন্ড অফ মোর ইউটিলাইজ করতে পারি, আমাদের জন্য সামনের দিনগুলো ভালো আসবে। আবার শুনবো আপনার কথা। মোহাম্মদ রফিকুল ইসলাম, চামড়া শিল্প কেন এখনো পরিবেশ বান্ধব হতে পারেনি? চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করতে কি ধরনের সহযোগিতা দরকার? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে বসছি এখানে, এই ইন্ডাস্ট্রিটাই লেদার ইন্ডাস্ট্রি, এবং লেদার এবং ফুটওয়্যার বেসিক্যালি একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ন্যাচারালি লেদার হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট এবং সুন্দর, বিউটিফুল, একে যে কোনোভাবেই আপনি ক্রাফটম্যান করতে পারেন। এখন এই ক্রাফটম্যান করার ক্ষেত্রে হিউম্যানের যে ইনভলভমেন্ট এবং কেন এটা আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে না, সেই জায়গাগুলো যদি আমরা ক্ষেত্রগুলো ডিফাইন করতে চাই, আসলে এই স্পেসিফিক এই ম্যাটেরিয়ালের বা এই উপাদানটার আসলে বিশেষায়িত বা রেসপন্সিবল না করে আমরা যারা এর সাথে রিলেটেড, সেটা যদি আমি প্রথমে ডিফাইন করি যে কেন এটা আসলে ন্যাচারালি এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হচ্ছে না, একটা ন্যাচারাল প্রোডাক্ট দো, একটা বাই প্রোডাক্ট। এর ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে আমরা যারা ব্যবসা করি এই প্রোডাক্টটা নিয়ে, এই ব্যবসায়ীদের মানসিক সেটআপ। এটা পৃথিবীর শুরু থেকেই এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে আসলে রিলেটেড। তা আমি এটার ভালো এবং মন্দ এবং প্রসেস করার যে জায়গাগুলো, ক্ষেত্রগুলো কিন্তু ওয়েল ডিফাইন। আগে আমরা পরিবেশগতভাবে ভেজিটেবল ট্যান দিয়ে ট্যানিং করতাম, তারপরে যখন বিভিন্ন টাইপের ডাইস ডেভেলপ হলো, কেমিস্ট্রি ডেভেলপ হলো, দেন আমরা কেমিক্যালেকে এটাকে ট্যানিং করছি। কিন্তু প্রোডাক্টটা কিন্তু সেই জেনারেলি শুরু থেকেই যেভাবে ছিল ওইভাবেই নিয়ে আসছে। দ্যাট মিনস প্রবলেমটা হচ্ছে প্রসেসে, এবং আমার যে ইনফরমেশনগুলো আছে, টেকনোলজিগুলো আছে, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, আমি সেই টেকনোলজির সাথে কতটা অ্যাডপ্ট করতে পারছি। দ্বিতীয় কারণটা যদি আমি ডিফাইন করতে চাই, প্রত্যেকটা ব্যবসার একটা গোল থাকে। সো ট্যানারির জন্য যে আমি আজকে 2025-এর জানুয়ারিতে এখানে কথা বলছি, আমি 2027-এ কোথায় দেখতে চাই আমার ট্যানারি ইন্ডাস্ট্রি থেকে, আমার মনে হয় না যে যারা ট্যানারির ওনারশিপ আছে তারা এটা বলতে পারবে না, বিকজ তাদের ওই ভিশনটা নেই, বিজনেস গোলটা নেই। তৃতীয়টা যদি আমি ডিফাইন করি, প্রোডাক্টের সাথে আমার রেসপন্সিবিলিটির জায়গা কোথায়। আমি যখন এই প্রোডাক্টটাকে প্রসেস করতে যাব, আমি নেচারের যে জেনারেল রুলসগুলো আছে আমি সেটাকে ভায়োলেশন করব না। আমার কেমিক্যালের প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে, যে কেমিক্যালগুলো আমি ইউজ করব এখানে, সেই কেমিক্যালগুলো হতে হবে হচ্ছে আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমি একটা প্রোডাক্টকে রূপান্তর করে করে আমি একটা ফিনিশ প্রোডাক্টে নিয়ে যাচ্ছি, আমি কিছু ওয়েস্ট জেনারেট করছি। সো ওয়েস্ট টু ভ্যালু যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে অ্যাডপ্ট করা, যে আমি এই ওয়েস্টটাকে আরেকটা কীভাবে বাই প্রোডাক্ট তৈরি করতে পারি, এই বাই প্রোডাক্টের কীভাবে আমি মার্কেটাইজ করতে পারি, কমার্শিয়াল ভ্যালুতে রূপান্তরিত করতে পারি। চতুর্থ জায়গা যদি আমি ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে যে আমার বিজনেসের যে ভ্যালু চেইনটা আছে, সাপ্লাই চেইন, আমি যেখান থেকে র ম্যাটেরিয়াল কালেক্ট করব এবং যার কাছে আমি সেল করব, এই জায়গাটাও আসলে আমার কাছে ওয়েল ডিফাইন না। আমাদের সিজন হয়, সিজনের ব্যবসা হয়, যে যখন আমি লেদারটা কালেক্ট করি স্পেশালি ফর দ্য কুরবানি টাইম,
সো আমার ক্যাটাগরি ওয়াইজ কোথায় কিভাবে কোথা থেকে আমি এই র ম্যাটেরিয়ালটা কালেক্ট করব, কিভাবে আমি প্রসেস করব, কোথায় রাখবো, কতক্ষণ রাখবো, আমি ম্যাটেরিয়ালের কোয়ালিটিকে ডেভিয়েশন করছি কিনা, এই যে ভ্যালু চেইনের যে সেট আপটা, এই সেট আপটা আসলে আমাদের ওনারশিপ থেকে ওইভাবে কারেক্টলি আসে না, যার কারণে এই প্রোডাক্টটা বা এই ইন্ডাস্ট্রিটা আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে পারছে না। এবং আরও আরেকটা যদি আমরা রিজন বলি, কিছু লোকাল ল আছে, কিছু গ্লোবাল ল আছে, সেই লটা সম্পর্কে আমাদের ওনারশিপরা বা আমাদের এই ইন্ডাস্ট্রি রিলেটেড লোকেরা কতটুকুন আসলে আন্ডারস্ট্যান্ডেবল, যে আমার মার্জিনেবল লেভেল কতটুকুন পর্যন্ত, মিনিমাম আই হ্যাভ টু অ্যাচিভ দিস। এই সব কারণেই বেসিক্যালি কিন্তু ইন্ডাস্ট্রিটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যাচ্ছে না। এখন কিভাবে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করবো ইন্ডাস্ট্রিটাকে? প্রথমত হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সো এখানে কোথায় কোথায় আসলে আমার ইনভেস্টমেন্টের দরকার আছে এবং সেই ইনভেস্টমেন্টটা কিভাবে আমি এটা ফ্যাসিলিটেট করব, একবার 100% টার্গেট লেভেল নিয়ে অর ফেজ বাই ফেজ। সেকেন্ডলি যদি বলি যে গ্লোবাল এবং লোকাল যে রুলস এবং রেগুলেশনগুলো আছে, কমপ্লায়েন্স রেগুলেশন, সেটা প্রোডাক্টের জন্য, প্রসেসের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমরা যদি এভাবে ভাগ করি, এই রুলসগুলোকে কমপ্লায়েন্স ইনসেন্টিভের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, যে সে এই লেভেলের অ্যাচিভ করলে এই ধরনের গ্রিন ফিন্যান্সিং একটা কনসেপ্ট গ্লোবালি ইজ গোয়িং অন। সো আমরা যদি এটার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে গ্রোন আপ হবে। দেন ভ্যালু চেইন সেট আপের জায়গাটা, যে আমি কিভাবে চামড়াটাকে কালেক্ট করব, কিভাবে প্রসেস করব, কোথায় রাখবো, কার কাছে সেল করব, এবং সেলের জায়গাটা কোথায় আমার, ওটা যদি ডিফাইন করতে পারি, তাহলে আমি ম্যাটেরিয়াল প্রসেসিংটা আমি কিন্তু ওই লেভেল থেকে শুরু করব। দেন অটোমেটিক্যালি এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। দেন হচ্ছে ইন্ডাস্ট্রি নলেজ শেয়ারিং, আমি যতটুকুন জানি আমি আরেকজনের সাথে শেয়ার করব, সে যতটুকুন জানে সে আমার সাথে শেয়ার করবে। এটা এনভায়রনমেন্টাল প্রোডাক্ট, আমরা কেন এটাকে ফ্রেন্ডলি করতে পারবো না? বেসিক্যালি ইন্ডাস্ট্রি কখনো সেলফ ওরিয়েন্টেড হইতে পারে না, এটা কালেকটিভলি যদি মুভ করে থ্রু গভর্নমেন্ট, থ্রু অ্যাসোসিয়েশন, থ্রু রুলস অ্যান্ড রেগুলেশন, proper setup of value chain, proper setup sharing of the industry knowledge, then definitely we have a better future for this natural product to produce in the environmental way. আবার শুনবো আপনার কথা। Thank you. ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আপনি পরিবেশ অধিদপ্তরে আছেন এবং আমাদের এই যে চামড়া শিল্পের দ্বারা পরিবেশ দূষণ রোধে বাংলাদেশ সরকারের কী ধরনের নীতি এবং আইনি কাঠামো রয়েছে, এটা নিয়ে একটু বলবেন। আপনাকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, চ্যানেলের দর্শক শ্রোতা সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ঠিকই বলছেন, আসলে গভর্নমেন্টের একটা নিজস্ব আইন কানুন আছে। এই দেশটা আসলে আমাদের সবার, এখানে শ্রমিক, মালিক, ব্যবসায়ী সবাইকে নিয়ে এই দেশ। তো রেসপন্সিবল বিজনেস বলেন কিংবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, এটা এমনভাবে হতে হবে যেন আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এমনভাবে লাভ করব না কিংবা এমনভাবে মুনাফা অর্জনের চেষ্টায় নিযুক্ত হব না যাতে আমাদের পরবর্তী আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল কথা এটাই, যে পরবর্তী প্রজন্ম যেন তাদের সমস্ত স্বার্থ অক্ষুণ্ণ থাকে, সেভাবেই আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। এবং এটা করতে গিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট পরিবেশ সুরক্ষার প্রতি অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়ে রাখছেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালে যেটা আইনটা প্রণীত, যেটা 2010 সালে একবারই সংশোধিত হয়েছে। তো এটার পরে ভিত্তি করেই কিন্তু পরিবেশ সুরক্ষা দেওয়া হচ্ছে। আইনের মধ্যেও কিন্তু আবার সব কিছু সুস্পষ্টভাবে লেখা থাকে না, যেগুলো ওয়ার্কিং প্রসেসগুলো ক্লারিফাই করতে গেলে ওই পরিবেশ সংরক্ষণ বিধিমালা তৈরি করা হয়েছে, যেটা 1997 সালে করা হয়েছিল, পরে এটা আবার 2023 সালে এটাকে আরও যুগোপযোগী করা হয়েছে। আসলে একটা জায়গায় যে যখন কোনো প্রকল্প স্থাপন করা হয় কিংবা কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলে কিংবা কোনো ব্যবসা চলে, তখন তার পরিধি, তার ব্যাপ্তি, পরিবেশের উপরে তার প্রভাব, সবচেয়ে বড় কথা মানব স্বাস্থ্যের উপরে তার ক্ষতিকর প্রভাব আছে কি না, এইটা কিন্তু দূষণের মাত্রা দেখে নির্ধারণ করা হয়। এবং পরিবেশ অধিদপ্তর এই পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্যে এত আইন এবং এত বিধিমালার প্রয়োগ করে। সাধারণত পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী যে কোনো একটা প্রকল্প কিংবা কোনো একটা ব্যবসায়িক কর্মকাণ্ডের অবস্থান এবং সেটা তার ব্যাপ্তি, সে কতদূর পর্যন্ত এটা প্রভাব বিস্তার করতেছে, এর উপর নির্ভর করে তাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আইনে। যেমন সবুজ ক্যাটাগরি, যেমন হলুদ ক্যাটাগরি, যেমন অরেঞ্জ বা কমলা ক্যাটাগরি এবং সর্বশেষ লাল ক্যাটাগরি বা রেড ক্যাটাগরি।
তো আমাদের আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে এটা কিন্তু আসলে পরিবেশ দূষণের দিক থেকে লাল ক্যাটাগরিতে পড়ে। তো এই পরিবেশ যেটা 1995 সালে প্রথম প্রণীত হয়েছিল, এটা কিন্তু সময়ের বিবর্তনে কিংবা প্রযুক্তিগত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ফলে এখন কিন্তু এই আইনটা একটু পুরানো হয়ে গেছে। তো আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ সরকারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন নামে একটা নতুন প্রকল্প গ্রহণ করতেছে, এবং সেই প্রকল্পের আন্ডারে অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড আছে যে আইনগুলোকে আরও যুগোপযোগী করা, আইনগুলোকে আরও টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা এবং আরও প্রযুক্তির সাথে মিলায়ে যেন আইনগুলোকে প্রয়োগ করা যায় এরকম একটা অবস্থায় নিয়ে আসা। তো যে আইনটা এখন আছে এটা খুব শীঘ্রই আমরা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, তারপরে অন্য যারা এই আইনগুলো প্র্যাকটিস করে অন্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই পরিবেশ সংরক্ষণ আইন এটাকে আরও মডিফাই করে আপডেটেড করা হচ্ছে। সরকারের যেই মন্ত্রণালয় ইনভলভ এই ধরনের কারখানাগুলোর বলি অথবা এই ধরনের যে কর্মকাণ্ড বলি যেগুলো তদারকি হচ্ছে, এবং বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের একটা বিশাল ভূমিকা আছে এখানে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমরা পারবো না সেটা না, পারবো, কারণ বাংলাদেশে কিন্তু আমরা অনেক কিছু পেরেছি। সুতরাং এটাকে যদি আমরা জোরে সোরে আবার একটা ধাক্কা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এর থেকে একটা ভালো ফল পাবো।